প্রতিদিন অন্তত ২০০ জন কারাবন্দীর চিকিৎসা সেবা, মানে একটা চরম মানসিক চাপের পরিবেশ সামলানো থেকে শুরু করে সোজা কর্পোরেট দুনিয়ার কেন্দ্রবিন্দুতে বসে ১৭০০ কর্মীর ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে পেরোল ম্যানেজ করা। একবার চিন্তা করা যায় পুরো বিষয়টা। হ্যাঁ, মানে দুইটা একদম আলাদা জগৎ। ঠিক তাই। আজকের এই সোর্স মেটেরিয়ালগুলো ঘাঁটতে গিয়ে আমরা এমন একজনের কেরিয়ার প্রোফাইল পেয়েছি যা কর্পোরেট সাফল্যের চেনা সমীকরণগুলোকে পুরোপুরি উল্টে দেয়। আসলে মানুষের একটা সাধারণ মনস্তাত্ত্বিক ধারণা হলো কেরিয়ার মানেই একটা নির্দিষ্ট এবং সোজা রাস্তা। আমরা ভাবতে ভালোবাসি যে কেউ হিসাব বিজ্ঞানে পড়লে সে অডিটর হবে, ফার্মেসিতে পড়লে ফার্মাসিস্ট হবে। একটা কমফোর্ট জোন আর কি। রাইট। এই সরল রেখাটা আমাদের একটা স্বস্তি দেয়, কিন্তু আজকের আলোচনাটা সেই আরামদায়ক ধারণার ঠিক উল্টো একটা বাস্তবতার মুখোমুখি দাঁড় করাবে আমাদের। একদম। আজকে আমরা তৌহিদুর রহমানের ২০২৬ সালের ২৮ এপ্রিল পর্যন্ত আপডেট করা প্রফেশনাল জার্নি নিয়ে কথা বলছি। আমাদের আজকের এই গভীর আলোচনার মূল লক্ষ্য বা মিশন হল আপাত দৃষ্টিতে সম্পূর্ণ বিচ্ছিন্ন এবং প্রায় বিপরীতমুখী কিছু অভিজ্ঞতা কিভাবে জোড়া লেগে একজন আধুনিক ফিউচার প্রুফ বা ভবিষ্যৎ প্রস্তুত লিডারশিপ প্রোফাইল তৈরি করে তার পেছনের মেকানিজমটা বোঝা। ক্যারিয়ার যে সরল রেখা নয়, বরং একটা বিশাল বৈচিত্র্যময় ক্যানভাস হতে পারে, এই প্রোফাইলটি আসলে তার সবচেয়ে বড় প্রমাণ। তো চলুন শুরু থেকে বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সালটা 1996। কেরিয়ারের শুরুটা কোনো শীতাতপ নিয়ন্ত্রিত কর্পোরেট অফিসে হয়নি, হয়েছিল বাংলাদেশ জেলের একজন ফার্মাসিস্ট বা স্বাস্থ্যকর্মী হিসেবে। জেলের ভেতরে? হ্যাঁ, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, গালিপুর, কাশিমপুর এবং মৌলভীবাজার, একেবারে দেশের বিভিন্ন প্রান্তের জেলে দীর্ঘ ১২ বছর তিনি এই চাকরিতে ছিলেন। ১২ বছর? বেশ লম্বা সময়। ঠিক। বিশেষ করে গাজীপুরে প্রতিদিন অন্তত ২০০ জন রোগীকে চিকিৎসা দেওয়ার যে ডেটা আমরা পেয়েছি, সেটা কিন্তু কোনো সাধারণ ক্লিনিক্যাল ডিউটি নয়। এটা বুঝতে হলে জেলের ভেতরের পরিবেশটা একটু গভীরভাবে কল্পনা করতে হবে। বাইরের সাধারণ হাসপাতালের মতো সেখানে পর্যাপ্ত রিসোর্স বা স্বাধীনতা থাকে না। তা তো বটেই। সেখানে রোগীর চাপ, সম্পদের সীমাবদ্ধতা এবং সার্বক্ষণিক একটা মানসিক অস্থিরতা থাকে। ধরুন, প্রতিদিন ২০০ জন বন্দীকে সামলানো মানে হল এক্সট্রিম ক্রাইসিস ম্যানেজমেন্ট বা চরম সংকট মোকাবিলার একটা প্র্যাকটিক্যাল স্কুল। এখানেই আমার কাছে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা ধরা পড়েছে। তিনি কিন্তু শুধু রুটিন অনুযায়ী ওষুধ দিয়ে নিজের দায়িত্ব শেষ করেননি। সোর্স থেকে জানা যাচ্ছে তিনি জেলের ভেতরে একটি মসজিদ প্রজেক্ট শুরু করেন, আর সেই সাথে একটি অ্যান্টি ড্রাগ বা মাদকবিরোধী ক্যাম্পেইনের নকশা তৈরি ও বাস্তবায়ন করেন। আচ্ছা, এটা কিন্তু খুব অন্যরকম একটা উদ্যোগ। হ্যাঁ, এখন প্রশ্ন হলো, একজন ফার্মাসিস্টের কেন হঠাৎ এই কাজগুলো করার প্রয়োজন পড়ল? খুব চমৎকার একটা জায়গা ধরেছেন। যদি আমরা বিষয়টিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে দেখব তিনি আসলে তখন থেকেই একটা কমিউনিটি ম্যানেজ করছিলেন। বন্দীদের কমিউনিটি? ঠিক। জেলের বন্দীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন, মানসিকভাবে বিপর্যস্ত একটা প্রান্তিক গোষ্ঠী। সেখানে মাদকবিরোধী ক্যাম্পেইন চালানো বা মসজিদ প্রজেক্ট হাতে নেওয়ার মানে হল সেই মানুষদের মনস্তত্ত্ব বোঝা, তাদের মোটিভেট করা এবং একটা নেতিবাচক পরিবেশের মধ্যে শৃঙ্খলা ও নৈতিকতার বীজ বপন করা। অর্থাৎ তিনি শুধু শারীরিক চিকিৎসাই দিচ্ছিলেন না, মানসিক এবং সামাজিক চিকিৎসার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন। একদম তাই। আর এই যে মানুষের মনস্তত্ত্ব বোঝা, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব নিরসন করা এবং কমিউনিটির ভেতর একটা ইতিবাচক পরিবর্তন আনা, এগুলোই তো পরবর্তীতে একজন সফল হিউম্যান রিসোর্স বা এইচআর লিডারের সবচেয়ে জরুরি গুণ। রাইট। আপনি চাইলেও কোনো নামিদামি কর্পোরেট ট্রেনিং বা স্লাইড প্রেজেন্টেশন দিয়ে মানুষের ভেতরের এই লিডারশিপ বা সামাজিক দায়বদ্ধতাটা তৈরি করতে পারবেন না। এটা একদম ফিল্ড লেভেল থেকে আসা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স। এই ফিল্ড লেভেলের অভিজ্ঞতার বিষয়টা পরিষ্কার, কিন্তু এরপর তার শিক্ষাগত যোগ্যতার টাইমলাইনটা যখন আমরা বিশ্লেষণ করি, তখন বিষয়টা রীতিমতো গোলমেলে মনে হতে পারে। গোলমেলে কেন? আমি লিস্টে একটু বলছি, শুনুন। ১৯৯৫ সালে তিনি ফার্মেসিতে ডিপ্লোমা করেন। ঠিক তার পরের বছরই ১৯৯৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে বিএসসি অনার্স এবং ১৯৯৭ সালে একই বিষয়ে এমএসসি শেষ করেন। ফার্মাসি থেকে সোজা ভূগোল। হ্যাঁ, এরপর দীর্ঘ একটা বিরতি। ২০০৮ সালে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে এমবিএ।
2011 সালে আবার এইচআরএ MBA। এখানেই শেষ